আকাশে ললাটে লাল গোধূলি রং তখনও প্রায় বিলীন, কিন্তু আশ্চর্যভাবে চিতার গনগনে লাল আগুন চোখ ঝলসে দেওয়ার মতো তীব্রভাবেই জ্বলে চলেছে। চিতার পাশে দাঁড়িয়ে রামু বলে উঠল, এই শঙ্করদা, এবারে মরার কাছ থেকে কিছু টাকা ছাড়া তেমন কিছু পাওয়া গেল না। কি আর করা যাবে, যা পেয়েছিস তাই ভালো। এই গ্রামে একটা মরা থেকে কি কি বা আশা করতে পারিস? নে নে, তাড়াতাড়ি কাজ শেষ কর, আমায় আবার অনেক কাজ বাকি আছে। এই বলে শঙ্কর একটা লাঠি দিয়ে চিতার আগুনটাকে ভালো করে নাড়িয়ে দিল। মুখ তুলে দেখে কখন শ্মশানের সেক্রেটারি এসে দাঁড়িয়েছে তা কারোরই খেয়াল হয়নি এতক্ষণ। দেখেই মনে হচ্ছে আমাদের সমস্ত কথা শুনে নিয়েছে। তা তার মুখের ভঙ্গি আর বিদ্রূপ চেহারা দেখলেই বোঝা যায়। বাহ 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 বাহ, হ্যাঁ, এ তো দেখছি সেয়ানে সেয়ানে কোলাকুলি। তা কতদিন ধরে চলছে এসব? ভাগ্যিস ঠিক সময়ে এসে পৌঁছে গেছি, না হলে তো আজ কিছুই পাওয়া যেত না। কি রে রামুর বাচ্চা, একটা ডোম কোথাকার, শ্মশান থেকে পয়সা চুরি করে নিয়ে যাচ্ছিস? কি শঙ্কর, আপনি তো সব জানেন নিয়ম কানুন, আপনিও ছাড় দিচ্ছেন? না মানে আমি তো এটা নিতে যাচ্ছিলাম না, আমি তো শুধু বলছিলাম যে এটা পাওয়া গেছে বলে। একদম চুপ, ডোমের বাচ্চা কোথাকার, আর কোনো কথা না। যা পেয়েছিস দে, দে আমায়, আর যতটুকু কাজ বাকি আছে তাড়াতাড়ি শেষ কর, বুঝলি? আমায় আবার হিসেব নিকেতের খাতায় সব কিছু লিখে বাড়ি যেতে হবে। রাতে আবারও এক মরা আসছে, খবর পেয়েছি। ধীরেন শরীর ত্যাগ করেছে, রাতে পোড়ানো হবে, তখন আবার আমাকে আসতে হবে। জানিসই তো সেক্রেটারি হওয়া কত চাপের কাজ। রামু আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গ্রাম প্রধানের দিকে এগিয়ে আসলো এবং হাত বাড়িয়ে টাকাগুলো দিয়ে নিজের কাজে মন দিল। এদিকে গ্রাম প্রধান ললাট দৃষ্টিতে টাকাগুলোর দিকে ক্ষণিকের জন্য তাকিয়ে ফিরে গেল। চোখে মুখে তখন এক খুশির রেখা ফুটে উঠেছে। মন খারাপ করিস নে রাবু, জানিসই তো প্রধান কেমন লোক। চল চল, আমাদের যেটুকু কাজ বাকি রয়েছে তাড়াতাড়ি সেটা সেরে ফেলি। আর চিন্তা করিস না, ওপরওয়ালা বলে কেউ যদি থেকে থাকে তাহলে দেখিস এই শ্মশান সেক্রেটারির ভালো সময় সব দিন থাকবে না, ওর সময় একদিন না একদিন ঘনিয়েই আসবে। শঙ্করের কথা শেষ না হতেই ওপর দিগন্ত থেকে তীব্র প্রতিধ্বনি শোনা গেল। একটা সময়ের জন্য মনে হলো যে শঙ্করের বলা কথা এই বুঝি ফলতে চলেছে। হুট হুট, চল চল চল, বেলা যে পড়ে এলো। মণিমালা, চল চল, বাড়ির পানে চল। হুর হট হট, চল চল, তাড়াতাড়ি চল। ওহে দুই রানী, সন্ধে নেমে এসেছে, বাড়ি ফিরতে হবে যে। হুট হুট। পশ্চিম দিগন্তে সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মুখুজ্জি কাকা আর তার দুই রানী অর্থাৎ মণি ও মালাকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে। মুখুজ্জি কাকা মনের আনন্দে তার পছন্দের গানও গুনগুন করে চলেছে। আকাশে ছোট ছোট হুঙ্কার, সাথে আলোর রেখাও মাঝে মাঝে চোখে পড়ে। মেঘের চেহারা আস্তে আস্তে কালো হয়ে উঠেছে। মুখুজ্জি কাকা
মানে গোপাল মুখুর্জি। তিনি একজন লোক যার মনে কোনো ভয় ডর নেই। এই ছোট্ট শ্রীপুর গ্রামের সাহসী একজন লোক, শ্মশানবাসীও বলা চলে, কারণ গ্রামের বৃদ্ধ বয়স্ক কেউ যদি মারা যায়, এই মুখুর্জি কাকাই তার অন্তিম সৎকার করে। সারা রাত শ্মশানে চিতাকে জেগে নিয়ে থাকে এবং ভোরবেলা পাখির ডাক ও সূর্যমুখী দিলে বাড়ি ফিরে আসে। ও মুখুজ্জি কাকা, দাঁড়াও দাঁড়াও, আসছি কাকা, দাঁড়াও দাঁড়াও, আসছি। মুখুর্জি কাকা তার দুই রানীকে রাস্তার ধারে দাঁড় করালো। অশোক আর কোনো কথা না বলে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। কাকা গাড়ি থেকে নেমে এসে বলল, কি হয়েছে রে? অমন মন খারাপ করে দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাড়িতে সব ঠিক আছে তো? অশোক ক্ষীণ স্বরে কেঁদেই চলেছে। আমাকে বল কি হয়েছে, তবে না আমি জানতে পারবো। বল বাবা বল, আর কাঁদিস নেই, বল আমায় বল। কাকা কাকা, কিছুক্ষণ আগে বাবা শরীর ত্যাগ করেছে। মেঘের ওপার থেকে ছোট ছোট আওয়াজ ও আলোর ছটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। একথা শোনার পর মুখুর্জি কাকার মুখে এক দুঃখের ছোঁয়া লক্ষ্য করা যায়। দেখ, সে তো খুব খারাপ খবর। ধীরেন শরীর ত্যাগ করেছে, কিন্তু এতটাও ভেঙে পড়ার কিছু নেই। কয়েক বছর থেকে অসুস্থ অবস্থায় বেশি কষ্ট পাচ্ছিল লোকটা। বরং ভালো হয়েছে, এই দুঃখ কষ্ট আর ভোগ করতে হবে না। এটাই তো প্রকৃতির নিয়ম রে। যে এই পৃথিবীতে আসে তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। সে তুই হোক, আমি হই, বা তোর বাবাই হোক না কেন। কাঁদিস না এমন করে। রাতে দুজনে মিলিয়ে গিয়ে বাবার অন্তিম সৎকার করে দেব। কাকা, বাবা শরীর ত্যাগ করেছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে দাদার আদেশ এই যে মরাদেহ চিতায় উঠবে না। বলো, এটা কোনো কথা হচ্ছে? মানে? সাথে সাথে গ্রামের দক্ষিণ দিক থেকে এক সাইকেল আরোহী এসে দাঁড়ালো তাদের কাছে। মানেটা আমি বলছি তোমায়। আমি জানতাম ওই নির্লজ্জটা তোমার কাছেই আসবে, তাই আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। যাই হোক, রাস্তায় দেখা হয়ে গেল। মৃতদেহ কোনোভাবেই শ্মশানে যাবে না। ওই বুড়োকে পশ্চিম দিকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। ওখানেই পচে পচে মরুক, ওই শরীর নষ্ট হয়ে যাবে। জঙ্গলে শেয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে শরীরের মাংসপিণ্ডগুলো। কি বলছিস কি এসব? আর কেনই বা বলছিস? ও তোর বাবা হয়, ছোট থেকে তোদের এত বড় করেছে, তার এই প্রতিদান? ধোস, তুমি এসব ছাড়ো তো, আমার কথা শোনো। তুমি আর ওই নির্লজ্জটা যে দাঁড়িয়ে আছে, মানে ভাই, হতে পারে তোমরা একসাথে 100-200 মোড়া পুড়িয়েছ শ্মশানে, কিন্তু আজকে ওই মৃতদেহ কোনোভাবেই শ্মশানে উঠবে না। আর যদি চিতাতে ওঠে তাহলে এর ফল একদমই ভালো হবে না খুড়ো। আর একে তো আমি ভাই বলে কোনো দিনও মানব না। খোকা, মানে তুই কি আমায় ওয়ার্নিং দিতে এসেছিস নাকি? তোর কথাতে আমি ভয় পেয়ে যাব? তাহলে শোন, আমিও দেখছি তুই কিভাবে আটকাস। ধীরেনের মৃতদেহকে আমি শ্মশান ঘাটে নিয়ে যাব। তোর কোন বাপ আছে তাকে নিয়ে আসবি। কাজটা কিন্তু একদমই ভালো হবে না। আমি শেষবারের মতো তোমাকে এই বলে দিয়ে যাচ্ছি। মুকুন্দ ওখান থেকে সাইকেল ঘুরিয়ে নিয়ে দূরে গ্রামের দিকে অদৃশ্য হয়ে গেল। গোটা গ্রাম এখন নিস্তব্ধ। রাস্তার এক ধারে দাঁড়িয়ে রয়েছে কাকা ও অশোক। দেখলে কাকা, আমি তোমাকে এই কথাই বলতে যাচ্ছিলাম। দাদার এটা কোনো কথা হলো? দাদার রাগ এটাই যে কোনো রকম টাকা পয়সা বা কোনো সম্পত্তি বাবা আমাদের নামে রেখে যায়নি। তো কি হয়েছে? আমাদেরকে তো মানুষের মতো মানুষ করেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে। বাবার শেষ কাজটা আমাদের একসাথে করাটা উচিত, তাই না কাকা? অশোক,
মানুষের মতো মানুষ তোকে করিয়েছে, ও আস্তে আস্তে অমানুষে পরিণত হচ্ছে। দেখছিস না কথাবার্তার ধরন আস্তে আস্তে কেমন যেন বদলে যাচ্ছে। আগে কিন্তু এই রকম মোটেই ছিল না। অহংকার মানুষকে পতনের শেষ সীমা পর্যন্ত নিয়ে যায়, যদি সময় থাকতে সে নিজেকে বদলাতে না পারে। তাহলে কাকা, বাবার অন্তিম সৎকার তো করবই, তুমি পাশে আছো তো? পাশে মানে কি, তোর সাথেই আছি। তুই বেশি ভাবিস না, বাড়ির দিকে যা। আমি আমার মণিমালাকে বাড়িতে ছেড়েই তোর বাড়িতে আসছি। চিতাতে তোলার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো জোগাড় কর। আমি দেখছি এই মুকুন্দ আর কত নিচে নামতে পারে। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি তাহলে এসো, আমি বাড়ির দিকে গিয়ে দেখি কাজ কত দূর এগোলো। দুজনেই দুজনের বাড়ির দিকে রওনা চল দিল। চল তাড়াতাড়ি তোদেরকে বাড়িতে ছেড়ে আসি, তারপর আরও কিছু কাজ আছে। চল চল হুর, চল চল হুর। অশোকের মা কান্নায় ভেঙে পড়েছে। সামনে রয়েছে সাদা কাপড় ঢাকা বাবার মৃতদেহটি, গলায় ফুলের মালা। অশোক ও মুকুন্দ মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে। অশোকের চোখে হৃদয় ভাঙা অশ্রু লক্ষ্য করা যায়। এখনো যে গ্রামে কেউ এসে পৌঁছলো না, বাবার অন্তিম কাজটুকু করবি না নাকি? মা, আমি তো সকলকে খবর দিয়ে এসেছি, কিন্তু কেউ কেন এখনো পর্যন্ত এসে পৌঁছলো না বুঝতে পারছি না। ধীরে ধীরে রাত নামছে, কিভাবে কি যে হবে কিছুই বুঝতে পারছি না। তুই বেশি চিন্তা করিস না, এই মৃতদেহ চিতাতে উঠবে না, তা আমি অনেক আগেই বলেছিলাম। দেহ পচে গিয়ে গন্ধ উঠবে, তাও শ্মশানে যাবে না। মুকুন্দ, কি বলছিস তুই এসব? তুই বাড়ির বড় ছেলে, তোর আগে এই দায়িত্ব কর্তব্য নেওয়া উচিত। তা না করে উল্টো পাল্টা কি বলছিস? মা, তুমি আমাকে বেশি বোঝাতে এসো না তো। আমার যা দায়িত্ব কর্তব্য আমি বলে দিয়েছি। গত 2 বছর থেকে আমি চাকরি হারা হয়ে বাড়িতে বসে আছি। বন দপ্তর থেকে কোনো খবরও আসছে না। সংসার চালানোর কত খরচা তা তো তোমরা জানোই। এসব জানার পরও বাবা আমাদের জন্য কি করেছে, কি রেখে গিয়েছে, কিভাবে চালাবো আমরা সংসার? হ্যাঁ, তাই তো, এখন বড় হয়ে গেছিস। একটা কথা মাথায় রাখিস, ছোট থেকে অনেক দুঃখ কষ্টে তোদেরকে বড় করেছি, এবং শুধু তাই নয়, তুই আর যাকে বলছিস তার অন্তিম শর্টকাটটুকু করবি না। সেই মানুষটা কিছু বছর আগে, যখন তুই ছোট ছিলি, মানে 5 বছর বয়সে, বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়েছিলি। গ্রামের সকল মানুষ আমাদের বাড়ির ত্রিসীমানায় আসছিল না, চিকিৎসা করার মতো পয়সা কড়িও ছিল না হাতে। কিন্তু তোর বাবা হাল একদমই ছেড়ে দেয়নি। গ্রামের পথে পথে গিয়ে ওর বাড়িতে ভিক্ষা মেগে কিছু টাকা জোগাড় করে, তারপর অনেক কষ্টে শিষ্টে তোকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করায় এবং সুস্থ করে তোলে। আজ তুই বড় হয়ে তার ফলস্বরূপ এই প্রতিদান দেখাচ্ছিস। মা, এইসব আমাকে শোনাতে এসো না তো। ছোট থেকে এইসব শুনে শুনেই বড় হয়েছি। বাবু শোন শোন, এত অহংকার ভালো না, অহংকার মানুষকে শেষ করে দেয়। শোন শোন। ধুর চাই, তোমাদের সাথে থাকতেই ভালো লাগে না। এই চললাম আমি। বাবু শোন, চলে যাস না, শোন আমার কথাটা শোন। শোন শোন, বলতো তোর দাদার কি রকম ব্যবহার হচ্ছে, একেবারে কি মাথায় কিছু ঢুকছে না? গ্রামের সকলের কাছে মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আর বলো না মা, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কে কার কথা শোনে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। হে ভগবান, এই বিপদের মুখ থেকে তুমি রক্ষা করো, শেষ কাজটুকু উদ্ধার করার পথ দেখাও।
পথ দেখাও হে ভগবান। অন্ধকারে মুকুর্জি কাকা অশোকের বাড়ির সামনাসামনি পৌঁছতেই ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দরজার কাছে গিয়ে টোকা দিল। কই রে অশোক, বাড়িতে আছিস? কিরে? চারিদিকে নিস্তব্ধ, কোনো কাউকেই বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছি না। অথচ এর আগে কখনো গ্রামের বাড়িতে কেউ মারা গেলে সমস্ত গ্রামবাসী ঝাঁপিয়ে পড়তো সৎকারের কাজে, কিন্তু আজ এখানে একদমই কেউ নেই। মনে হয় বেটা মুকুন্দের কুৎসিত ব্যবহারে গ্রাম শুদ্ধ লোক এখানে আসতে সংকোচ বোধ করছে। এরম দৃশ্য এর আগে গ্রামে কোনোদিনও ঘটেনি। ঠাকুরপো, একাই এসেছ? আর কাউকে দেখতে পাচ্ছি না। এই বিপদের দিনে কাউকে পাশে পাচ্ছি না। রাত তো অনেক গভীর হয়েছে। কয়েকজন না হলে শেষ কাজটুকু কিভাবে হবে বলো তো? আমি এই চিন্তা করছিলাম যে তুমি কখন আসবে। যাই হোক, খুব ভালো করেছো। একা একা কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। বউ ঠাকুরানী, আর বেশি চিন্তা করতে হবে না। আমি এসে গেছি, এবার সব ঠিক হয়ে যাবে। চলো ভেতরে চলো, দেখি কত দূর কি কাজ এগোলো দেখে নি। আর অশোক, তোকে যা যা জোগাড় করতে বলেছিলাম সব ঠিকঠাক গুছিয়ে রেখেছিস তো? আজ মেঘের অবস্থাও খুব একটা ভালো না, কখন যে বৃষ্টি নামবে তা বলা যাবে না। আর বেশি দেরি করিস না, আমাদের এখনই দেহ নিয়ে শ্মশানের দিকে এগোতে হবে। রাতও তো হয়েছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। এই শেষ মুহূর্তে আর কাউকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। মানুষটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। শেষ সৎকারটুকু যদি না হয়, মানুষটা মরেও শান্তি পাবে না। কিন্তু কাকা, বাবার মৃত্যুর খবর আমি সমস্ত গ্রামবাসীকে জানিয়ে এসেছিলাম, কিন্তু দাদার দুর্ব্যবহারের জন্য কোনো গ্রামবাসী এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি। 4 জন যদি না হয়, তাহলে বাবাকে কাঁধে করে কিভাবে শ্মশান পথে নিয়ে যাওয়া যাবে? কি যে করব বুঝতে পারছি না। আর বলতে হবে না, সব কিছুই এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। জল তাহলে এত দূর গড়িয়েছে, সব ব্যবস্থা করছি। এখনই বাড়ির দিকে যাচ্ছি, আমার প্রিয় মণিমালাকে নিয়ে আসছি। তাতে করেই মৃতদেহ শ্মশানে নিয়ে যাব। কারও দরকার হবে না। যেটুকু কাজ বাকি রয়েছে তুই তাড়াতাড়ি সেগুলো সেরে ফেল। আমি এই গেলাম আর এই এলাম। কিছুক্ষণের মধ্যে কাকা গরুর গাড়ি নিয়ে হাজির। অশোক সব জোগাড় যন্ত্র করেই রেখেছিল। কাকা আসতেই বিলম্ব না করে বাবার মৃতদেহকে গাড়িতে তুলে নিয়ে বসে পড়ে। মায়ের চোখ দিয়ে তখন অশ্রু থামানো যাচ্ছে না। মা, তোমাকে আর শ্মশান ঘাটে যেতে হবে না, তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ভালোভাবে যাস বাবা, অনেক রাত হয়ে গেছে। পোড়ানোর কাজটুকু তাড়াতাড়ি গিয়ে শেষ কর। ভগবান রক্ষা করো, রক্ষা করো। গরুর গাড়ি শ্মশান পথে আস্তে আস্তে চলতে শুরু করল। হঠাৎই অশোকের নজরে পড়ল দূরে ভিটে বাড়ির শেষ প্রান্তে গাছের নিচে যেন এক কালো ছায়া। ওই ওই কালো ছায়া, কোথাও কিছু তো নাই। না কাকা, আমি দেখেছি। হাসি মুখে তাদের আশীর্বাদ করে দিয়ে বাতাসে হারিয়ে গেল। চলে গেল। হতেও পারে, ধীরেন তো জানতো অন্তিম কাজ তুই করবি। বেশ কিছুক্ষণ চলার পর গরুর গাড়ি মিঠো রাস্তা ধরে শ্মশানের কাছাকাছি এসে পৌঁছল। শ্মশান পুরো ফাঁকা, নিস্তব্ধ। কেবল 2 জন গ্রামবাসী দাঁড়িয়ে রয়েছে। সামনে এক চিতার আগুন নিভেই এসেছে প্রায়, আর তার পাশেই কাঠ দিয়ে সাজানো রয়েছে এক চিতা। দেরি না করে
গাড়ি থেকে বাবার মৃতদেহকে দুজনে মিলে নামিয়ে সেই চিতায় তুলল। এদিকে অশোক বাবার মৃতদেহের পর কাঠ সাজাচ্ছিল। হঠাৎ বাবার বুক পকেটে শক্ত কিছু একটা হাতে লাগলো তার। এটা আবার কি? সংকোচ মন নিয়ে বুক পকেট থেকে বের করে নিয়ে আসলো চাবি। দেখে অশোকের চোখ বড় হয়ে গেল। কাকা, এ কি? দেখো, বাবার বুক পকেট থেকে কি পেলাম। দেখে চিনতে পারছিস কিসের চাবি ওটা? দেখে তো মনে হচ্ছে একটা পৈতৃক ভিটার চাবি। আরেকটা কিসের চাবি বুঝতে পারছি না। তাহলে ওখানে কি কোনো... পাশ থেকে দুজন গ্রামবাসী শুনছিল সেসব কথা। তারা নিজেদের মধ্যে একবার চাওয়াচাওয়ি করে নিল। যা 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 গিয়ে দেখ, শ্মশান সেক্রেটারি, গ্রাম প্রধান এলো কিনা দেখ, ওদিকে যা। ধীরেনের চিতা পোড়ানোর কাজ শুরু হলো। অশোক তার বাবার মুখে আগুন দিয়ে সামনে এসে দাঁড়ালো। চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। শোন অশোক, সারা রাত কিন্তু শ্মশান পাহারা দিতে হবে, তারপর ভোরবেলা বাড়ি ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ কাকা, ওই সামনের গাছতলাতে বসে থাকবো সারা রাত। ওদিকে বাড়িতে কি হচ্ছে কে জানে। দাদা কি উৎপাত শুরু করেছে। মরা এখন অনেকটা পুড়ে গিয়েছে। কে জানে। সামনে অশোক ও কাকা দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে শ্মশান সেক্রেটারি এসে বলল, সকালে গিয়ে দেখছি বাকিটা। খবর আমি পেয়েছি, যে চাবি পেয়েছিস ওটা আমায় দে। শ্মশানের নিয়ম কানুন নিশ্চয়ই তোদের জানা আছে। কিন্তু সেক্রেটারি মশাই, এটা তো পার্সোনাল চাবি। যে মৃতদেহ শ্মশানে ঢুকবে এবং তার কাছে যেটা পাওয়া যাবে সেটা আর পার্সোনাল থাকবে না। কথা বাড়াস না, দে দে। কিন্তু শোন, এটা তো অন্যায়। ওটা ওদের পারিবারিক জিনিস, এটা নেওয়ার তোর কোনো অধিকার নেই। তোদের কোনো সমস্যা থাকলে পাড়ায় গিয়ে মিটিংয়ের জন্য ডাক দে, ঠিক আছে? আমাকে ভয় দেখাস না, চাবিটা দে। এই বলে প্রধান অশোকের কাছ থেকে একরকম ছিনিয়ে নিয়ে দূরে শ্মশানের ওপারে গ্রামের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। অশোক মাথা নত করে এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কে বড় কাকা? আমি জানতাম এই কাজ তুমিই করতে পারবে, তাই তো এই খবর পাওয়া মাত্র আমি প্রথমে তোমার কাছেই ছুটে গেলাম। তাহলে আমার উপর ভরসা রাখিস। এটা পৈতৃক ভিটার চাবি আছে, তাই তো? দুটো চাবি, একটা ভিটের চাবি আর একটা কোনো কিছু সিন্ধুক বা কিছু লোকানো আছে নিশ্চয়ই, তারই চাবি হবে। যা পাবি এইসব কথা বলতে বলতে তারা ভিটের সামনে গিয়ে উপস্থিত হয়। বাকিটা আমি দেখে নেব। কোনো রকম সমস্যা হলে বা কোনো মুকুন্দ রকম কিছুটা এগিয়ে গিয়ে ডাকলে বাড়ির চাবি দেওয়া দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় মেঘের দেবতা গর্জন করে ওঠে। ঝোড়ো বাতাসও শুরু হয়। সামনে উদয় হয় এক কালো ছায়া। আস্তে আস্তে তার মুখ স্পষ্ট হতে থাকে। এ কি বাবা, তুমি? তা দেখে প্রধানের চোখ দুটো বড় বড় হয়ে যায় এবং ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। তোর কাছ থেকে বাবা শব্দটা কোনো পাপ, নির্লজ্জ ছেলে একটা। কোনো কথা বলিস না। তুই আবার হাত মিলিয়েছিস এই প্রধানের সাথে। আজ তোদের দুজনের এটাই শেষ দিন হবে। আমি কি করব বলো? কিছুই তো বুঝতে পারছিলাম না। সেটা আমি অনেক দিন আগে থেকেই জানতাম। তাই তো এই ভিটের চাবি মোড়ার বেশ কিছুদিন আগে থেকে আমি আমার বুক পকেটে রেখেছিলাম। আর আমি এটাও জানতাম আমার অন্তিম সৎকার এই অশোকই করবে। এই যা কিছু সম্পদ ও পুঁজি আছে ওটা তোর ভাইয়ের প্রাপ্য।
এটা গ্রহণ করার অধিকার তুই প্রথমেই হারিয়েছিলি। দে, ওই চাবি আমায় দে। কালো ছায়া মুকুন্দর দিকে এগিয়ে আসতে থাকে। সাথে সাথেই চারিদিকে এক অদ্ভুত গন্ধ আর ধোঁয়া উঠতে লাগলো। চারিপাশ শুধু ধোঁয়া আর কিছুই দেখা যাচ্ছে না। কাশতে কাশতে মুকুন্দ অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল অশোকের। ঘুম থেকে উঠে দেখে মুখুজ্জে কাকা কিছুটা দূরে বসে রয়েছে। হঠাৎই নজরে পড়ল তার পাশে পড়ে থাকা একটা চাবির দিকে। সে তৎক্ষণাৎ স্তম্ভিত হয়ে রইল। কাকা কাকা, এটা আমি কি দেখছি? এই দেখো, কালকে সেই চাবিকাঠিটা যেটা বাবার কাছ থেকে পাওয়া গেছিল। কিন্তু এটা এখানে এলো কি করে? এটা তো কাল সেক্রেটারি বাবু নিয়ে গেছিল তার সাথে করে। তাহলে কি এটা তুমি নিয়ে এসেছো? না, আমি তো নিয়ে আসিনি। আর তাছাড়া কাল রাত থেকে তো আমি এখানে জেগেই বসে আছি। যদিও ভোরের দিকে ঠান্ডা হাওয়ায় একটু চোখ লেগে গেছিল বটে, তারপর পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায়। না বাবা অশোক, আমি তো ওটা নিয়ে আসিনি। মুখুজ্জে কাকার এহেতু উত্তরে হঠাৎই অশোকের বুকের ভেতরটা হু হু করে উঠল। তার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো অলৌকিক শক্তির কাজ। নিজেকে কিছুটা শক্ত করে অশোক কাকাকে বলল, চলো কাকা, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের এখনই বাবার পৈতৃক ভিটেতে যাওয়া দরকার। আমার মন বলছে কিছু না কিছু তো ঘটেছে, আর বিলম্ব করাটা একদমই ঠিক হবে না। চলো ওদিকে যাওয়া যাক। তুই ঠিকই বলছিস, চল আর কাল বিলম্ব না করে এখনই যাওয়া যাক। মুখুজ্জে কাকা আর অশোক তার পৈতৃক ভিটেতে পৌঁছে দেখে মুকুন্দ সেখানে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। পাশে আর কেউ কোথাও নেই। চারিপাশের পরিবেশ এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এরই মধ্যে হঠাৎই অশোকের মাও পৌঁছে যায়। অশোক মুকুন্দের জ্ঞান ফেরায়। মুকুন্দ উঠে দেখে তার পাশে অশোক কাকা এবং তার মা দাঁড়িয়ে রয়েছে। মা, আমায় ক্ষমা করে দাও। আমি না বুঝে অনেক বাজে কাজ করে ফেলেছি। ভাই অশোক, তুইও আমাকে ক্ষমা কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা ইহজগতে থাকা অবস্থায় যে শিক্ষা আমাকে দিতে পারেনি, তা কাল রাতে পরলোকের বাসিন্দা হয়ে বাবা আমার চোখ খুলে দিয়েছে। আমি আমি বাবার কাছ থেকে অনেক বড় শিক্ষা পেয়েছি। আর মন খারাপ করিস নে, ভগবান যা করে তা ভালোর জন্যই করে। এরই মাঝে কখন অশোক বাড়ির ভেতরে ঢুকে ভেতর থেকে একটা বাক্স বের করে নিয়ে আসলো। বাক্সটা দেখেই বোঝা যায় যে সেটা বেশ কয়েক দশক আগের বাক্স। তা বাক্সের গায়ে লেগে থাকা আঁচড় দেখেই বোঝা যায়। কাকা দেখো দেখো কি পেয়েছি। এই বাক্সের ভেতর বাবার কিছু পৈতৃক সম্পত্তির কাগজপত্র আর কিছু পুঁজিও রয়েছে, যার মূল্য আজকের দিনে একটা জমিদার থেকে কোনো অংশেই কম যাবে না। মা, আমাদের আজ থেকে দুঃখের দিন শেষ। দাদা, আর মন খারাপ করিস না। এই দেখ, আজ থেকে আমাদের আর গরিবের মতো দিন কাটাতে হবে না। কিন্তু বাবা যে কাল আমায় দেখা দিয়েছিল এবং সে এটাও বলে গেছে যে যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তা সমস্ত কিছুই তোর প্রাপ্য। এর কোনো কিছু যদি আমি নেই, বাবার আত্মা যে কষ্ট পাবে আবার। মন খারাপ করিস নে বড় খোকা। আমি তো বলছি যা কিছু আছে তা তোরা দুই ভাই মিলে ভাগ করে নে। বেঁচে থাকা অবস্থায় তোর বাবার এটাই তো ইচ্ছে ছিল রে।
যে তোরা দুই ভাই মিলে সুখে শান্তিতে থাকবি, বাবার জীবদ্দশায় নাই হোক। মন খারাপ করিস নে বড় খোকা। মায়ের কথা শেষ হলো না, এরই মাঝে মুকুন্দ ভাঙা গলায় বলে উঠল, হায় ভগবান, আমি কি ভুল করলাম, আমি কি ভুল করলাম। বাবার শেষ কাজটুকু আমার নসিবে জুটল না, মুখাগ্নিটুকু আমি করতে পারলাম না। হে ভগবান, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই পারবো না ক্ষমা করতে। এই যে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তাছাড়া অনুতপ্ত হওয়াই তো পাপের বড় প্রায়শ্চিত্ত রে। হ্যাঁ রে দাদা, মুকুর্জে কাকা আর মা যা বলছে একদমই ঠিক। তুই আর মন ছোট করিস না, চল চল বাড়ি ফিরে যাই। এরপর তারা চারজন বাড়ির পথে রওনা দিল। বাতাসে তখনও মিষ্টি একটা গন্ধ বয়ে চলেছে।